ওকে, দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। ইয়েস ম্যাম। হুম। ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। ম্যাম একটু রোটেট করে দেবেন ফোনটা, তাহলে পুরো স্ক্রিনে। আচ্ছা, আমি আগের দিনের গুলো এক ঝলক বলে যাই, তারপর আমি স্ক্রিন প্রেজেন্টটা করা শুরু করব। সেটা হচ্ছে যে কালকে যেগুলো পড়িয়েছিলাম ওয়াটারের, একটু একবার রিভাইজ করে নিই। সেটা হচ্ছে আর্থ ওয়াটার কনসেন্ট্রেশন অন আর্থ, জলের অবস্থান কিরকম পৃথিবীতে, কত পার্সেন্ট জল কোথায় কি ব্যবহার করতে পারি, তার একটা জেনারেল ব্রিফিং করে দিয়েছিলাম। যে কত পার্সেন্ট আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করতে পারি। নেক্সট গেছিলাম হচ্ছে হার্ড ওয়াটার, সফট ওয়াটার। এগুলো খুব লাগবে জলের মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের জল যদি চ্যাপ্টারটা থেকে আসে তাহলে এইগুলো আসবেই। হোয়াট ইজ হার্ড ওয়াটার? না, হার্ড ওয়াটার মিনস দ্যাট ওয়াটার ক্যান নট ফর্ম লেদার ইজিলি। যেখান থেকে খুব সহজে ফেনা উৎপন্ন হয় না যে জলে, তাকে হার্ড ওয়াটার বা খরজ জল বলে। আর কি পড়েছিলাম না, কেমিক্যালি কি থাকে না, ইন হার্ড ওয়াটার contains the bicarbonate, carbonate, chloride and sulfate form of calcium and magnesium. That means in hard water, calcium carbonate, magnesium carbonate, calcium chloride, magnesium chloride, calcium sulfate, magnesium sulfate, these type of compounds present, and due to presence of these compounds the water makes hard. আরেকটা হচ্ছে সফট ওয়াটার। সফট ওয়াটার কি? which form lather very easily, যাতে খুব সহজেই ফেনা উৎপন্ন হয়, তাকে সফট ওয়াটার বলে। এর কেমিক্যাল কম্পোজিশন আর বলার অপেক্ষা রাখে না, বিকজ ওইগুলো থাকে না বলেই এটা সফট। কোথাকার জল সফট, কোথাকার জল হার্ড, ওইভাবে বলাটা মুশকিল। তবে ধরে রাখো গ্রাউন্ড ওয়াটার কম্পারেটিভলি হার্ড হয়, সারফেস ওয়াটার একটু কম হার্ড হয়। একদম সফট কেউ হয় না সেই অর্থে, সবার মধ্যে কিছু না কিছু অ্যালকালি মেটালস থাকবে। রেন ওয়াটারের কম্পারেটিভলি অ্যালকালি মেটালস একটু কম হয়। এই নেক্সট চলে আসছি টাইপ অফ হার্ডনেস অফ ওয়াটার। কত রকমের হার্ডনেস কে দুভাগে ভাগ করা যায়। হার্ডনেস ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ওয়েজ। ওয়ান ইজ টেম্পোরারি হার্ডনেস, another is permanent hardness. Temporary hardness means those hardness can be removed very easily. যে হার্ডনেস সহজেই রিমুভ করা যায় তাকে টেম্পোরারি বলে। by boiling. হ্যাঁ, and yes, easily removed by boiling, definitely easily removed. What is the easy process? That is the normal boiling. And normally the calcium, magnesium if present as a carbonate and bicarbonate, then that will be removed only boiling, and so that type of water then called temporary hardness of water. জেনারেলি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বনেট, বাইকার্বনেট ফর্মে থাকলে তবেই তাকে বয়েলিং এর মাধ্যমে আলাদা করা যায়, এবং টেম্পোরারি হার্ডনেসেও এদেরই প্রেজেন্স সিগনিফাই করে। And in case of permanent hardness means where the calcium, magnesiums are present in terms of chloride and sulfate, and as these are soluble or partly soluble in water, so these cannot be removed only by boiling. There are some separate procedure to remove this type of hardness, which we will discuss later. So permanent means not removed by boiling, otherwise nothing is permanent. Next গেছিলাম unit of hardness, ppm or mg per liter. ppm means parts per million. বারবার বলছি যেন এটা কখনো ভুল না হয়, অনেক সময় জিজ্ঞাসা করলে বলতে পারে না ভাই ভাই। ppm, parts per million, that means amount of hard substance present in 10 to the power 6 part of water. 10 ভাগে কত ভাগ থাকে? এখানে হার্ড সাবস্টেন্স এবং জল দুটোকেই গ্রামে অর বলতে গেলে মিলিগ্রামে কনসিডার করা হয়, মানে দুটোরই ওয়েট কনসিডার করা হয়, সেম ইউনিট, দুটোই মিলিগ্রাম এরকম। আর এমজি পার লিটার তো বুঝতেই পারছো, পার লিটারে কত মিলিগ্রাম হার্ড সাবস্টেন্স থাকবে সেটাই। হার্ড সাবস্টেন্স বলতে অনেক রকমের হয়, অলরেডি আমরা 1 2 3 4 4 দুগুণে 8 রকমের কম্বিনেশন পেয়েছি। এদিকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর ওদিকে 4টে অ্যানায়ন।
সব মিলে তার মানে 8টা কম্বিনেশন হয়, কিন্তু হার্ডনেস is expressed by calcium carbonate. Why? Because the calcium carbonate most of the time causes different type of difficulties. হার্ডনেস এর জন্য যে প্রবলেমটা হয় জেনারেলি এই কার্বনেট কম্পাউন্ডটার জন্যই হয়, সেই কারণেও এটাকে মেজার করা হয়। আরেকটা কারণ হচ্ছে যে ফর্মেই থাকুক না কেন তাকে আগে আমরা কার্বনেটে কনভার্ট করে নিই, করে তারপর তাকে মেজার করি। সুতরাং মেজারমেন্টটা সবসময় কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট প্রেসিপিটেট বা ডিপোজিট হচ্ছে তার উপরে ঠিক হয় কতটা হার্ডনেস আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে চুজ করার 3টে কারণ। এক, এটা খুব সহজে প্রেসিপিটেট করে। সেকেন্ড, ম্যাক্সিমাম হার্ডনেস বা হার্ড ওয়াটার ওরিয়েন্টেড প্রবলেম গুলো এই ডিপোজিশন অফ ক্যালসিয়াম কার্বনেটের জন্যই জেনারেলি হয়ে থাকে, তাই একেই করা হয়। আর থার্ড হচ্ছে যেটা যে ফর্মেই থাকুক না কেন তাকে কনভার্ট করে নেওয়া হয় ইন টার্মস অফ ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড দেন এটাকে মেজার করা হয়। এই হচ্ছে কারণ ক্যালসিয়াম কার্বনেটকে নেওয়ার, আর কোনো কারণ নেই। এরপর পড়েছিলাম হচ্ছে কজ অফ পুয়ার লেদারিং, মানে হার্ড ওয়াটার আমরা সবসময় ছোটবেলা থেকে পড়ে এসেছি ফেনা হয় না। আরে ফেনা হয় না কেন? না হয় না তার কারণ হচ্ছে যে সোপের মধ্যে দেয়ার আর সাম fatty acids of sodium salt are present, but when it go to dissolve with hard water, then the calcium substance and sodium salts are exchange their radicals. সোপের সোডিয়াম হ্যাঁ ঠিকই বলেছি, সোপের সোডিয়াম আর জলের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম এরা নিজেদের মধ্যে র্যাডিক্যাল এক্সচেঞ্জ করে, and during the exchange it produce insoluble calcium compounds, which is here in diagram it is observed as calcium stearate. So that's why due to this formation of insoluble compounds it doesn't form leather. সাবান তখনই জলে গুলবে যখন সেটা ডিজলভ হয়ে যায়। আমরা যেটা সাবান জলে গুলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ডিজলভ হয়ে যাওয়ার লক্ষণ, দুটো কম্পাউন্ড নিজেদের মধ্যে রিয়াকশন করে যাচ্ছে। যখন রিয়াকশন করে না তখনই সেটা সেডিমেন্ট করে এবং এটা লেদার ফর্ম হয় না। এই ছবিটা দেখে আশা করি বুঝতে অসুবিধা হবে না। এই অবধি গতদিন পড়েছিলাম। এখান থেকে এবার আমি স্ক্রিন শেয়ারটা শুরু করছি, দেখা যাক কি দেয়। এসছে, সেটা হচ্ছে প্রবলেমস কজড বাই দ্য ইউজ অফ হার্ড ওয়াটার ইন বয়লার। আগে বলি এই অংশটা হঠাৎ করে এলো কেন? না, এলো হচ্ছে যখন আমরা হার্ড ওয়াটার সফট ওয়াটার পড়াশোনা করছি বা ইন শর্ট যখন হার্ডনেস নিয়ে পড়াশোনা করছি, দ্যাট মিনস হার্ড ওয়াটার ক্রিয়েট সাম প্রবলেম। হোয়াট কাইন্ড অফ প্রবলেম? জেনারেলি two types of or three types of problem we have seen. The first one is that is the problem that arrives in domestic use. বাড়িতে যে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে যেগুলো হয়, that is the vegetables and pulses do not cook easily. ডাল বা সবজি এগুলো চট করে সেদ্ধ হয় না। And another is during washing clothes or something that it doesn't form leather. সাবান জলে গুললে ফেনা হয় না, কাছাকাছির অসুবিধা হয়। These are the domestic cause of or the problem of using hard water. আচ্ছা, second one is that is the industrial purpose. That means in boiler use, বয়লারে যখন আমরা ব্যবহার করি তখন কি সমস্যা হয়। আগে দেখে নি বয়লারটা কি। দিস ইজ আ বয়লার, এটা একটা ছবি আমি দিয়েছি। বয়লার আরো অনেক রকমের হয়, এটা একটু অ্যাডভান্স পার্ট, সব জায়গায় যে এতটা আধুনিক দেখতে পাবে নাও হতে পারে। তো এটা একটা আধুনিক বয়লারের ছবি। বয়লারের কাজ কি আগে একটু সেটা 2 লাইনে বলে নিই। বয়লার ইজ আ ডিভাইস where two major work has been done. One is the furnace division and another is the boiler proper division. দুটো অংশ থাকে, একটা হচ্ছে ফার্নেস চুল্লি যাকে বলে, and another is boiler proper. What is the furnace do? Furnace just produce heat.
চুল্লি কি করে, সব জায়গাতেই তাই, হিট তৈরি করে। And another is the boiler proper. Boiler proper means that the heat that produced from furnace converts water into steam or hot fluid. বয়লারের মেন কাজ হচ্ছে জলকে বাষ্পে পরিণত করা। বয়লারের দুটো অংশ, একটা জায়গায় হিট তৈরি হয়, আরেকটা জায়গায় সেই হিট জলের মধ্যে দিয়ে পাস করে, মানে জলকে গরম করে। জলকে গরম করতে 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 জলকে বাষ্পে বা স্টিমে কনভার্ট করে। তারপর এই স্টিম চলে যায় টু দ্য ভ্যারিয়াস অ্যাপ্লিকেশন। এর পরের যে লেভেলটা আছে, যেটার প্রোডাকশন হচ্ছে, অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্টরি তো আর জল বাষ্প তৈরি করার জন্য ফ্যাক্টরি খোলে না, নিশ্চয়ই কিছু প্রোডাকশন হচ্ছে, তো সেই প্রোডাকশনের দিকে তখন সেই স্টিমটা চলে যায় অ্যাজ এ র মেটেরিয়াল। এই হচ্ছে বয়লারের পারপাস। এই জন্য বয়লার ইনস্টলেশন বা প্রচুর ইন্ডাস্ট্রি বয়লার জিনিসটা খুব কম, ঠিক আছে। এই জন্যই আমাদের সিলেবাসে এই বয়লার ওরিয়েন্টেড প্রবলেমটা আছে, ঠিক আছে। এইবার আমরা দেখব যে হার্ড ওয়াটারে এই টোটাল প্রসেসটায় কোথায় আটকায় বা কোথায় অসুবিধা হয়, সেটা আমরা এবার একটু দেখে নেব। দ্যাট ইজ ফার্স্ট ইজ স্কেলিং ইন বয়লার। স্কেলিং মানে কি? স্কেলিং মানে হচ্ছে দাগ বা চড়া পড়া। কিরকম দেখে নি, কতগুলো পিকচার আছে দেখো, এগুলো হচ্ছে স্কেলিং এর নমুনা। একটু হোয়াইটিশ, কখনো ব্রাউনিশ, ডিপেন্ড করছে জলের মধ্যে কি আছে তার উপর। এগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে বয়লারটা ওয়ার্কিং কন্ডিশনে থাকার পর যদি তাকে স্টপ করে দেখতে যাও, তাহলে এই ধরনের কিছু তুমি অবজারভেশন পাবে। একটা হোয়াইট ব্রাউনিশ ডিপোজিশন হয়েছে, দেখেই বুঝতে পারবে যে মেন অংশটার উপর কিছু একটা জমা হয়েছে। দ্যাট ইজ কল্ড স্কেলিং। স্কেলিং অনেক কারণে হয়। স্কেলিং দেখে নি কি কি। বয়লার স্কেল, এটাকে স্কেলিং বলে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাকে স্কেলিং বলে। বয়লার স্কেল ইজ কজড ডিউ টু প্রেজেন্স অফ সাম ইমপিউরিটিস। কিছু অশুদ্ধি থাকার জন্য বয়লারের মধ্যে স্কেলিং পড়ে। অশুদ্ধিটা কোথায় থাকে? জলে থাকে, অবভিয়াসলি জলে থাকে। এটা হচ্ছে এই ধরনের প্রবলেম শুধুমাত্র অ্যারাইজ করে ইফ ইওর ওয়াটার কোয়ালিটি ইজ নট গুড। বয়লারে জল ইউজ করার কিছু ক্রাইটেরিয়াস থাকে, সেইগুলো যদি মেনটেন না হয় কোনো কারণে, তাহলেই এই প্রবলেমগুলো দেখা দেয়। আর এই প্রবলেমগুলো একদিন দুদিনে তৈরি হয়নি, লং টার্ম এফেক্ট হচ্ছে এই ছবিতে যেটা দেখতে পাচ্ছ সেটা। এবং এই লং টার্ম এফেক্ট যদি চলতে থাকে, তাহলে বয়লার ক্রমশ ড্যামেজের দিকে এগিয়ে যায়। তাহলে কি দেখি? বয়লার স্কেল ইজ ডান ডিউ টু প্রেজেন্স অফ সাম impurities that are normally precipitate when the water is transferred to steam. যখন আমরা জলকে বাষ্পে পরিণত করি, বয়লার যখন জলটাকে ফুটিয়ে বাষ্প তৈরি করে, ইট ইজ অবভিয়াস যে ওর মধ্যে যে ইমপিউরিটিস গুলো আছে, সেই ইমপিউরিটিস গুলো আর স্টিম ফর্ম করবে না। ওরা কি করবে? আস্তে আস্তে প্রথম অবস্থায় জলের মধ্যে ভাসবে। যখন জলটা প্রথম দিকে গরম হবে, যদি দেখবে ওগুলো জলে ভাসছে, ওপরে একটা লেয়ার দেখতে পাবে। কখনো সেটা একটা সাদা সাদা মনে হয় কি যেন ভাসছে, কখনো কখনো মনে হয় একটা অয়েলি কিছু ভাসছে তেলের মতন। ধরতে যাবে বা কিছু দিয়ে তুলতে যাবে, তাকে তুলতে কিন্তু পারবে না, কিন্তু চোখে দেখতে পাবে সেটা। তো এই ধরনের কিছু এদেরকে বলা হয় সাসপেন্ডেড ম্যাটার। সাসপেন্ড মানে তোমাদের ওই কলেজ থেকে সাসপেন্ড করা সেইটা নয়। সাসপেন্ড মানে হচ্ছে ভাসমান, দোজ আর ফ্লোটিং। দুটো ধরনের সলিড জলে থাকে, একটা হচ্ছে সাসপেন্ডেড সলিড, একটা হচ্ছে ডিজলভ সলিড। ডিজলভ মানে যে গুলে গেল, আর সাসপেন্ডেড মানে হচ্ছে যে টু সাম এক্সটেন্ট ইনসলিউবল অ্যান্ড ফ্লোটিং এট দ্য টপ লেয়ার অফ দ্য সলিউশন অর ওয়াটার। তাহলে কি হচ্ছে যে এই যখন জলটা বাষ্পে কনভার্ট হচ্ছে, তখন কি হয়? এই যে ইমপিউরিটিস গুলো, দ্য ইনসলিউবল সাবস্টেন্সেস আর ফ্লোটেড at the top layer, and these suspended matters are with time settle down where?
at the bottom of the boiler, এবং at the bottom of the boiler যখন সেটেল হয় তখন কি হয়, প্রথম দিকে সমস্যা হয় না, প্রথম দিকে তুমি যদি বয়লার অফ করে ওটাকে তুলে নাও উঠে আসবে, দ্যাটস নট আ প্রবলেম। বাট বয়লার তো ওইভাবে দুদিন চলে একদিন বন্ধ হয় না, ওটা একটা রানিং প্রসিডিওর, অতএব ভেতরে অবজার্ভ করা যায় না কি হয়েছে। তো আফটার আ লং টাইম ইট বিকামস হার্ড অ্যান্ড অ্যাডহারেন্ট। অ্যাডারেন্ট মানে হচ্ছে চেপে বসে যায়, ঠিক আছে। তো এই প্রবলেমটা বলা হয় স্কেলিং, আর স্কেলিং হয় হচ্ছে এইসব কারণের জন্য। নেক্সট, ইভাপোরেশন ইন এ বয়লার কজেস ইম্পিউরিটিস টু কনসেন্ট্রেট। আমি পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি, কেন বুঝিয়ে দিচ্ছি এখানটা আমি কেন পড়ে পড়ে বোঝাচ্ছি না, এটা তোমরা বইয়ে পাবে না। এবং এটা যদি পরীক্ষার সময় এইভাবেই লিখতে পারো, আমার এই লেখাটাকেই নিয়ে লিখতে পারো, তার জন্য আমি এটাকে পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি। ইভাপোরেশন ইন আ বয়লার কজেস ইম্পিউরিটিস টু কনসেন্ট্রেট। জলকে যখন বাষ্পে পরিণত করা হয়, কার বলো তো অন আছে? বাকিরা দেখতে পাচ্ছ কার এটা অন? আমার তো স্ক্রিন শেয়ার হচ্ছে। ম্যাম অর্ঘ্য। অর্ঘ্য সান্ত্রা বলে কেউ একজন আছে তার। আচ্ছা বাবা, একটু মিউট হও বাবা, বড় অসুবিধা হয়। আচ্ছা, নেক্সট কি যাচ্ছে, যা ইভাপোরেশন ইন এ বয়লার কজেস ইম্পিউরিটিস টু কনসেন্ট্রেট। জল যত ইভাপোরেট হয় এই ইম্পিউরিটিসটা তত কনসেন্ট্রেট হতে থাকে। স্বাভাবিক, জলটা চলে যাচ্ছে, ওর পরিমাণ বাড়ছে, নেক্সট লট অফ ওয়াটার আসছে, আবার তারা ইভাপোরেট করে যাচ্ছে, নেক্সট লট অফ ইম্পিউরিটিসও এসে জমছে, তো আস্তে আস্তে ওটা কনসেন্ট্রেট হয়। And the deposition of these particles are precipitate at the wall of the inner wall of the boiler. বোঝা গেল? এর ফলে প্রবলেম কি হয়, it after a certain time it interfere the heat transfer through the boiler. একটা সময় কি হয়, এই যে স্কেলিং গুলো হচ্ছে যেখানে সেখানে স্কেলিং, আগের দিনও বলেছিলাম তোমাদের না ডিভোক কাকে বললাম, এই স্কেলিংটা তো আর ইভেন্চুয়ালি জমা হয় না, কোথাও বেশি কোথাও কম, স্লোপিং অনুযায়ী হয়। যার ফলে কি হয়, কোথাও কনসেন্ট্রেশন বেশি, কোথাও কম, কোথাও হয়তো নেই। এর ফলে কি হয়, when it again transfer the heat, যখন আবার জল আসে, আবার যখন গরম হয়, তখন আর ইকুয়াল হিটিং হয় না, কোথাও বেশি হিট হয়, কোথাও কম হয়, মানে লোকাল হিটিং হতে থাকে, কিছু হট স্পট তৈরি হয়ে যায়, কোনো কোনো জায়গা বেশি গরম হচ্ছে, কোনো কোনো জায়গা কম গরম হচ্ছে। যার ফলে কি হচ্ছে, যে পরিমাণ হিট দিলে স্টিম তৈরি হয় তার থেকে বেশি লাগছে। এবং শুধু যে পাওয়ার কনজাম্পশন হচ্ছে তা নয়, কোথাও বেশি ওভার হিটিং হচ্ছে, কোথাও আন্ডার হিটিং চলছে, কোথাও বেশি গরম হচ্ছে, কোথাও কম গরম হচ্ছে। যত হিট কন্ডাকশন কম হবে, মানে হিট পরিবাহী, মানে তাপ পরিবাহিতা যাকে বলে, এই হিটটা এলো আস্তে আস্তে পুরো যন্ত্রের মধ্যে, জলের মধ্যে দিয়ে স্প্রেড করে গেল, এই স্প্রেডিংটা, এই কন্ডাকশনটা যত কম হবে, যত ইরেগুলার হবে, তত সেটা ডেঞ্জারাস হয়ে যাবে। ডেঞ্জারাস ইন দ্য সেন্স, নট অনলি ইওর পাওয়ার কনজাম্পশন, শুধু যে তোমার মানে পাওয়ার বেশি লাগবে তা নয়, ইট কজেস ড্যামেজ অফ বয়লার, ইট ক্যান ক্র্যাক দ্য বয়লার, বয়লারের দেওয়ালে ফাটল ধরতে পারে। এবং একটা চলন্ত বয়লারে যদি ফাটল ধরে তাহলে বুঝতেই পারছো কি হবে। তো এই জন্য হার্ড ওয়াটারকে মনিটরিং করাটা খুব দরকার। এবং শুধু ভেবো না যে ইন্ডাস্ট্রিতে যে জলটা ব্যবহার হয় তার শুধু হার্ডনেস দেখে ছেড়ে দিলেই হয়, আরো ক্রাইটেরিয়া আছে, কিন্তু আমরা হার্ডনেসটা একটা মেইন জিনিস, হার্ডনেসটাকে রিমুভ করলে আরো অ্যাডিশনাল বেশ কিছু প্রবলেম এড়ানো যায়, ওই জন্য এটাকে পড়ানো হয়। দ্য ডিপোজিটেড মেটেরিয়াল, এই যে ভেতরে যে মেটেরিয়াল গুলো জমা হচ্ছে একেই বলে হচ্ছে স্লাজ। শব্দটা একটু জেনে রাখো, যদি কোথাও আসে তাহলে যাতে চিনতে পারো। স্লাজ, SLUDGE, স্লাজ। স্লাজ, the word is not only applicable for boiler, এটা যে শুধু বয়লারের ক্ষেত্রে চলে এরম ভেবো না, ঠিক আছে, এটার আরো ফাংশন আছে। যেমন ধরো ওই যে সুয়েজ, নর্দমা যাকে বলে, সেই সুয়েজ যখন নালা নর্দমা দিয়ে জিনিসপত্র যখন জমা হয়, যে সলিড মেটেরিয়াল গুলো জমা হয়, দিজ আর অলসো কল্ড স্লাজ। মানে একটা ওয়াটার ফ্লো থেকে যে জিনিসগুলো, সলিড মেটেরিয়াল গুলো আলাদা হয়ে যাচ্ছে তাকেই স্লাজ বলে, যেটা বয়লারের মধ্যে হলেও স্লাজ,
সেটা নর্দমার জল হলেও সেটা স্লাজ। ঠিক আছে, এটা সিভিলদের এই স্লাজ শব্দটা পরে আবার পাবে যখন তোমাদের ওই সাবজেক্টটার নাম ভুলে যাচ্ছি, পেপারে একটা কি পেপার আছে যেন, তো ওটার সময় এটা আবার পাবে। নেক্সট হচ্ছে which impurities cause scaling. Scaling generally কাদের জন্য হয় একটু দেখে নিই। কমন কন্টামিনেন্টস লাইক, লাস্ট প্যারাটা খেয়াল করো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম, সিলিকা, these are generally partly soluble or insoluble in water. That's why they are easily deposited during the steam formation, and due to the deposition they form sludge, caused uneven heating, and in further way it caused damage. এই হচ্ছে স্কেলিং ইন বয়লার। যদি পরীক্ষায় আসে নম্বর বিশেষে ছবি তো দিতে পারবে না, ছবি দেওয়ার দরকার নেই, নিজের ভাষায় লিখবে। এই অবধি কোনো অসুবিধা আছে? দেখো এটা নতুন জিনিস, বইয়ে নিয়ে কোনো অসুবিধা থাকলে বলতে পারো, নয়তো আমি পরেরটায় যাব। পরেরটায় যাব। ম্যাম আর একটু বললে ভালো হয়, আবার বুঝিয়ে দিই। আচ্ছা সেটাই তো জিজ্ঞাসা করছি, বলো। আচ্ছা তো কি দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, খুব সাদা বাংলায় বলছি, সেটা হচ্ছে যে বয়লারের মধ্যে হার্ড ওয়াটার বা খরজল কিছু সমস্যা করে। কি সমস্যা করে? তার প্রথম সমস্যা হচ্ছে স্কেলিং ইন বয়লার। স্কেলিং মানে হচ্ছে সাদা বাংলায় বললে বয়লারের ভেতরে চড়া পড়ে যায়। চড়াটা কিভাবে পড়ে না, চড়াটা পড়ে হচ্ছে আমি যে জলটা ব্যবহার করছি সেই জলটার মধ্যে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সিলিকা এই ধরনের কিছু অশুদ্ধি বা ইমপিউরিটিস মিশে থাকে, তাহলে সেই জলটাকে আমি যদি না জেনে তাকে হিট করতে শুরু করি, বয়েল করতে শুরু করি, তাহলে জলটা তো বয়েল হবে, বাষ্পে পরিণত হবে, কিন্তু জলের মধ্যে এই যে পদার্থগুলো রয়ে গেল এরা কি করবে? এরা তো বাষ্প পরিণত হবে না, এরা কি করবে? আস্তে আস্তে অধঃক্ষেপ করতে থাকবে, জমতে থাকবে। কোথায় জমবে? বয়লারের ভেতরে। বয়লারের ভেতরে, তাও সব জায়গায় সমান নয়, কোথাও ঢাল বেশি, কোথাও ঢাল কম, তার ভেতরের সাইজ, শেপ এসবের উপর ডিপেন্ড করে সে এক জায়গায় গিয়ে তার সুটেবল জায়গায় গিয়ে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আস্তে আস্তে ডিপোজিট হবে। এই যে জমাটা হলো, আস্তে আস্তে জমতে 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 ওরা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে বয়লারের দেওয়ালে সেই জায়গাটাতে চেপটে বসে যায়, শক্ত হয়ে দেওয়ালে আটকে যায়। এই আটকে যে গেল তার ফলে কি হলো, নেক্সট যখন তুমি জল পাঠাচ্ছ বা হিট দিচ্ছ সব জায়গায় সমান হিটিং হয় না। কোথাও তুমি ভাবো না একটা বয়লারের ভেতরের দেওয়ালটা কোথাও মোটা কোথাও পাতলা, তা যেখানে মোটা সেখানে বেশি হিট, যেখানে পাতলা সেখানে ওভারহিট, যার ফলে কি হবে, মানে অসমান তাপ বন্টন হবে। এই অসমান তাপ বন্টন যখন হবে তখনই বয়লারের মধ্যে পাওয়ার বেশি লাগবে, ইলেকট্রিসিটি বেশি লাগবে, দাঁড়াও বলে দিই, ইলেকট্রিসিটি বেশি লাগবে এবং আনইভেন হিটিং এর জন্য বয়লারের মধ্যে ক্র্যাকিং ধরবে। হ্যাঁ বলো। যেটা বলছি মোটাতে বেশি হিট আর যেটা পাতলা সেটা তো কম হিট, মানে মোটাটাতে বেশি প্রেসার প্রয়োগ হচ্ছে না, চাপ প্রয়োগ হচ্ছে। প্রেসার না, চাপের কিছু ব্যাপার নেই। তুমি একটা গ্যাসের উনুনের ওপরে একটা পাতলা বাটি বসাও আর একটা মোটা বাড়িতে বলো মোটা স্টিলের একটা ভারী বাটি বসাও, দেখো তো কোনটা আগে গরম হয়। যেটা পাতলা সে আগে গরম হবে, হিট কন্ডাকশনটা ভালো হবে, যে মোটা সে একটু ধীরে হবে। এবার দুটো যদি একসাথে হয়ে যায় তাহলে কোথাও বেশি কোথাও কম গরম হবে না, সেটাই হচ্ছে। হ্যাঁ ম্যাম ঠিক আছে, হ্যাঁ ম্যাম। নেক্সট চলে আসি পরবর্তী প্রবলেম, দ্যাট ইজ ফোমিং ইন বয়লার। ফোম মানে হচ্ছে ফেনা, বা সহজ কথায় হচ্ছে গেঁজা যাকে বলে, একটা গেঁজলা ভাব তৈরি হয় জলের উপরে। জলকে যখন ফোটানো হয় দেখবে জলের উপরে, মানে কোনো সাবান টাবান কিছুই দাওনি, জলকে যেই ফোটাচ্ছ দেখবে জলের উপরে একটা ফেনা 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 একটা তেলতেলে ভাব তৈরি হতে শুরু হচ্ছে। দ্যাট phenomena is called foaming.
কি জন্য হয় আগে দেখিনি, তারপর ফোমিং কিরম দেখতে হয় দেখাবো। বয়লার ওয়াটার ক্যারি ওভার, অর্থাৎ বয়লার ওয়াটারের মধ্যে দিয়ে এই যে কেমিক্যাল গুলো আমরা পড়লাম সেগুলো যখন কনস্ট্যান্ট আসতে থাকছে তখন কি হচ্ছে, এরা ওই স্টিম তৈরি করার সময় দেখা যাচ্ছে সারফেসের ওপরে ভাসছে, সবাই তো আর নিচে জমা হয় না, কিছু সারফেসের ওপর ভাসে, নিচে জমা হলে তো স্কেলিং, আর যেগুলো জমা হচ্ছে না, যেগুলো ফ্লোটিংই হয়ে যাচ্ছে হালকা মেটেরিয়াল, সেগুলো কি করছে এই ওপরে জলের ওপরের লেয়ারে ভাসতে ভাসতে এবং কনস্ট্যান্ট হিট পেতে পেতে দেখা যাচ্ছে এরা একটা ফেনা টাইপের বা ফোমিং টাইপের জিনিস তৈরি করছে। এবং যত টাইম যাবে দেখা যায় এই ফোমিংটা তত ঘন হয়ে যাচ্ছে, মানে এতটাই ঘন যে নিচের জলটাকে আর দেখা যাচ্ছে না। That phenomena is called foaming in boiler. এই ঘটনাটাকেই বলে ফোমিং। দেখা যায় কি জন্য, কি থাকলে জলে ফোমিং হয়। Generally believed that some specific substances like alkali, second প্যারাটার কথা বলছি, alkali, oil, fat, grease, এইগুলো যখন জলের মধ্যে যদি কোনোভাবে এসে যায় তাহলেই জলের মধ্যে ফোমিং নামক প্রবলেমটা অ্যারাইজ করে। যে বললাম না একটা তেল তেলে ভাব আসে, ওটা ওই অয়েল, ফ্যাট এগুলো থাকার জন্য হয়, গ্রিস। তো এইগুলোর জন্য জলের ওপরে একটা ফেনা ভাব তৈরি হয়, সেই ফেনাটা আস্তে আস্তে উইথ দ্য টাইম আরো ডেন্স হতে থাকে, এতটাই ডেন্স হয়ে যায় যে নিচের ওয়াটারটা দেখা যায় না, বাবলস, একটা বাবল ফর্ম হয়, একটা ফোমিং ফর্ম হয়ে যায়। ঠিক আছে, তাকে বলে ফোমিং ইন বয়লার। কিরম দেখতে হয় দেখো, দেখার ছবিটা এই জন্য দিচ্ছি যাতে মনে থাকে, পরীক্ষার সময় কিন্তু এই ছবি আঁকতে যেও না, টিচার বুঝবে না তুমি যে ফোমিং এঁকেছো। ঠিক আছে, তো ফোমিং ইন বয়লার এরম দেখতে হয়, বয়লারের ভেতরে জল গরম হওয়া অবস্থায় যদি কখনো দেখতে পেতে তাহলে দেখতে পেতে এরম ভাবেই হয়। এটা একটা প্রবলেম। এর সাথে একটা অ্যাডজাসেন্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রাইমিং। প্রাইমিং ইন বয়লার কি হয়, যখন জলের মধ্যে বয়লারের জলটায় যদি কোনো কারণে এক্সেসিভ ফোমিং হতে থাকে, মানে আগেরটার সাথে কিন্তু এটা লিঙ্ক, জলটার মধ্যে যদি এক্সেসিভ ফোমিং তৈরি হয় না তাহলে কি হয় জানো তো, অনেক সময় আমি লেখাটা দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কি হয়, এই এক্সেসিভ ফোমিং এর জন্য যে স্টিমটা তৈরি হচ্ছে সেই স্টিমটার সাথে খানিকটা ওয়াটার ড্রপলেট বা খানিকটা ওয়াটারও পৌঁছে যাচ্ছে। আমি কি বললাম, স্টিমটা তৈরি করছি, সেই স্টিমটা পরবর্তী একটা প্রোডাকশনে যাচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে শুধু স্টিম না গিয়ে, মানে শুধু বাষ্প না গিয়ে কিছুটা জল লিকুইড অবস্থাতেও পৌঁছে যাচ্ছে অ্যাজ এ ড্রপলেট। এটাকে আমরা বলি মিস্ট, MIST, মিস্ট, একটা ভেজা ভেজা ভাব, জলো জলো ভাব। এই ফোম অ্যান্ড মিস্ট একসাথে যখন উইথ স্টিমের সাথে পৌঁছে যায় তখন কি হয়, স্টিমের যা কাজ সেটাকে করতে দেয় না, তার এফিসিয়েন্সিকে ডাউন করে দেয়। ইটস লোয়ার দ্য এফিসিয়েন্সি অফ স্টিম when the water droplets are present with steam, and these water droplets definitely contain some salt crystal, এর মধ্যে কিছু সল্ট থেকে যায় তখন দেখা যায়। এবং এই প্রবলেমটাকেই বলে হচ্ছে প্রাইমিং। এটা প্রবলেম কেন না, স্টিম যে কাজটা করছিল সেটা আলটিমেটলি করতে পারে না। একে তো বয়লারের ভেতরে জিনিসপত্র জমা হচ্ছে, সেই সমস্যা আছেই, তারপর যা স্টিম তৈরি তুমি করলে সেটার মধ্যেও ওয়াটার ড্রপলেট ঢুকে যাচ্ছে, যার ফলে স্টিমটার এফিসিয়েন্সি খুব স্বাভাবিক, বুঝতেই পারছো, নেমে যাচ্ছে। Yes, ma'am. And this phenomena is called priming in boiler. প্রাইমিং এই সব কিছুই হয়, তুমি একটা ভালো করে জিনিস তোমরা খেয়াল করো, এই স্কেলিং বলো, ফোমিং বলো, প্রাইমিং বলো, এই সব কিছু কিন্তু ওই ইমপিউরিটিজ এর জন্য হচ্ছে। আমি করোশনের সময় একটা কথা বলেছিলাম, ইমপিউরিটিজ হচ্ছে এমন একটা শব্দ, এর মধ্যে কি আছে কেউ বলতে পারে না, সবকিছু থাকতে পারে, এর কোনো ক্লাসিফিকেশন হয় না। তোমাকে যদি কেউ জানতে চায় কত রকমের ইমপিউরিটিজ হয়, তুমি হিসেব করে বলতে পারবে না কাউকে। তো কি থাকবে এটা বলা খুব, ধরা খুব কঠিন, রাদার দেন জলকে আগে পিউরিফাই করে নাও। তো সেই পিউরিফিক, এই জন্যই হার্ডনেস, এই সবকটা সমস্যা
অনেকাংশে, পুরোটা নয়, আবারও বলছি পুরোটা নয়। একটা বয়লারের যদি এই 3 ধরনের প্রবলেম, যেটা তোমাদের সিলেবাসে আছে, এই আর এরপর আরেকটাও পাবে, এই 3 ধরনের, 3 কেন বলছি, ফোমিং এন্ড প্রাইমিং একসাথেই কনসিডার করা হয়, এইটা দুটো হলো আর কি, সেকেন্ড পয়েন্ট পড়াচ্ছি আর কি। তো এই প্রবলেম গুলো ম্যাক্সিমাম 80% অ্যাভয়েড করা যায় যদি আমরা জলের হার্ডনেসটা টেস্ট করে তাকে এলিমিনেট করতে পারি, তাহলে এই সমস্যাটা অনেকাংশে কমে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট, দ্য কমন, এবার দেখে নি কিভাবে কমানো যায়। দ্য মোস্ট কমন মেজার টু প্রিভেন্ট ফোমিং অ্যান্ড প্রাইমিং ইজ টু মেনটেন দ্য কনসেন্ট্রেশন অফ সলিডস, যেটা বললাম যে কি ধরনের ইমপিউরিটিস যাচ্ছে সেটাকে তোমার কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার প্রথম উপায় হচ্ছে একবার হার্ড ওয়াটারকে ট্রিটমেন্ট করো। দ্য ইউজ অফ, আচ্ছা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কিছু অ্যান্টি ফোমিং বা অ্যান্টি প্রাইমিং এজেন্ট পাওয়া যায়, যেমন অ্যান্টি নকিং এজেন্ট হয়, তারপরে করোশনের ক্ষেত্রে পড়েছিলাম তোমার ওই ইনহিবিটার্স পড়েছিলাম, যাতে করোশনটাকে বাধা দেয়, অ্যান্টি করোশন এজেন্ট হয়। সেরকম এখানে কিছু অ্যান্টি প্রাইমিং আর অ্যান্টি ফোমিং বাজারে কেমিক্যাল পাওয়া যায়। এরা কারা, এখানে নামটা দিইনি, নামগুলো একটু নোট ডাউন করে নিতে পারো। এরা হচ্ছে সাম অ্যালকোহল, কিছু কিছু অ্যালকোহল কাজ করে। আচ্ছা, কিছু কিছু সিলিকন ডেরিভেটিভস আছে, সিলিকন ডেরিভেটিভস আছে যারা অ্যান্টিফোমিং এজেন্ট হিসাবে কাজ করে। আর থাকে হচ্ছে গ্লিসারিন, গ্লিসারল যাকে বলে, গ্লিসারল, এই ধরনের কিছু কিছু কম্পাউন্ড, দিস আর অ্যাক্ট অ্যাজ অ্যান্টিফোমিং অর অ্যান্টি-প্রাইমিং এজেন্ট, and due to presence of this anti-foaming and anti-priming agent, জলের মধ্যে ওই যে সলিড সাবস্টেন্স গুলো থাকার দরুন প্রবলেম হচ্ছিল, তারা খুব একটা রিয়াকশন করতে পারে না, এবং পারে না বলে ফোমিং আর প্রাইমিং খানিকটা হলেও কম হয়। হ্যাঁ, তো এখন এই অ্যান্টি প্রাইমিং বা অ্যান্টি ফোমিং এজেন্টও জলের সাথে মিশিয়ে দেওয়া হয়, কিছু কেমিক্যাল অ্যাড করে দেওয়া হয়, যাতে ফোমিং আর প্রাইমিংটা খানিকটা হলেও কনসিডার করা যায়। এই গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা বুঝতে কারোর অসুবিধা আছে থাকলে বলতে পারো, আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। ম্যাম অ্যান্টি ফোমিং এজেন্টের কথা লাস্টে কি বলি, গ্লিসারল, গ্লিসারল, silicon or silicon and organic derivatives and some selected alcohol, তারা নাম বলছি না, নামগুলো একটু কমপ্লিকেটেড, some selected alcohols। ম্যাম ওদের নাম লেখা যাবে তো? মানে এই সাম সিলেক্টেড অ্যালকোহল বললেও ছাড়তে পারো, আর নাম যদি চাও তাহলে একটু নেটে দেখে নিতে পারো, কিছু ক্রেসাইল অ্যালকোহল আছে, এই ধরনের কিছু কিছু অ্যালকোহল আছে, অর্গানিক অ্যালকোহল বলে আমি আর সেই নামগুলো দিচ্ছি না। ওকে ম্যাম। তাহলে এই হলো দুটো সমস্যা। আশা করি স্কেলিং আর প্রাইমিং আর বলতে হবে না, যদি লাগে তাহলে এখন বলতে পারো, বলে দেবো আরেকবার। আচ্ছা, নেক্সট চলে আসি করোশন ইন বয়লার। বয়লারের মধ্যে করোশন হয়, করোশনটা আমরা অলরেডি পড়েছি, তো সেটা নিয়ে মনে হয় না আমার আরেকবার বলার দরকার আছে যে করোশন কাকে বলে, শুধু আমি একটু দেখিয়ে দিই পিক্টোরিয়াল ইমেজ, এরপর আর কিছু বুঝতে বাকি থাকবে না। এই পিকচার গুলো দেখো, দিস ইজ কল্ড করোশন। এবার তুমি জিজ্ঞাসা করবে এর ভেতরেও করোশন হলো কি করে, দ্য রিজনস আর সেম। করোশন কখন হয়, যখন দুটো মেটাল বা দুটো কন্ডিশন চলে আসে, অ্যানোড ক্যাথোড। তাহলে এইখানেও নিশ্চয়ই একটা অ্যানোড ক্যাথোড কোনোভাবে তৈরি হয়ে যাচ্ছে। এই তৈরিটা কেন হচ্ছে, ডিউ টু প্রেজেন্স অফ দোজ সলিড সাবস্টেন্স, ওর মধ্যে কোনো সলিড সাবস্টেন্স আছে যারা বয়লারের যে মেন মেটাল ধরো আয়রন, তার সাথে রিয়াকশনে বসে পড়ছে, এবং হচ্ছে বলেই এই করোশনটা হচ্ছে। তাহলে আমি জল থেকে যদি সেই ইমপিউরিটিস গুলোকে এলিমিনেট করতাম, তাহলে কেউ থাকতো না যে ওর আয়রনের সাথে রিয়াকশন করে, বয়লারের মেটালের সাথে রিয়াকশন করার যদি কাউকে না পেতো, তাহলে করোশন হতো না। তাহলে প্রবলেমটা সেম, তোমাকে আগে সলিডকে রিমুভ করতে হবে। তো করোশন কি, করোশন ইজ এ রিভার্সন অফ মেটাল, এক মেটালটা অরিজিনাল ফর্মে চলে যায়। এর লাইনটা খুব সুন্দর, সুন্দর বলে আমি দেখিয়েছি এখানে, এটা খুব ভালো কথা লিখেছে দেখো, করোশন ইজ দ্য রিভার্সন অফ আ মেটাল টু ইটস ওর ফর্ম। কথাটা কিন্তু খুব দামি। আয়রন যখন মিনারেল থেকে তোলা হয় না, আয়রন কি ফর্মে থাকে, অক্সাইড ফর্মে থাকে, সেখান থেকে আমরা
পড়বো, এর পরের চ্যাপ্টারই পড়বো, সেখান থেকে আমরা ওটাকে মানে কি বলবো, শুদ্ধ করে তাকে পিওর আয়রন তৈরি করি, প্রসেসিং করে পিওর আয়রন নিয়ে আসি। করোশন হচ্ছে সেই আয়রনটা আবার আয়রন অক্সাইডে চলে যায়। তার মানে এই নয় যে মিনারেল হয়ে যাবে, তুমি সেই মিনারেল নিয়ে বাজারে বিক্রি করতে ছুটবে, তা কিন্তু ভেবো না, কিন্তু কেমিক্যাল কম্পোজিশনটা সেম হয়। এটা কেন হয় না, corrosion in the boiler proper generally occurs when the boiler water alkalinity is low. যখন জলের মধ্যে যে জলটা তুমি ব্যবহার করছো তার অ্যালকালিটা খুব কমে যায়, অ্যাসিডিক হয়ে যায়। আমি আগে পড়িয়েছিলাম অ্যাসিডিকের জন্য একটা করোশন হয়, ইলেকট্রোকেমিক্যাল করোশন, ডিউ টু হাইড্রোজেন, যেটা এইখানেও তাই। অ্যালকালি কমে যাওয়া মানে অ্যাসিড বেড়ে গেছে, অ্যাসিড বেড়ে গেছে মানে হাইড্রোজেন তৈরি হয়েছে। হাইড্রোজেন বা সেই যে সঙ্গে আছে অক্সিজেন, ও তো সব জায়গায় আছেই, এই দুজনে মিলে তখন আয়রনটার সাথে, আয়রন মানে কি, বয়লারের যে মেটাল তার সাথে রিয়াকশন করা শুরু করে দিচ্ছে। হাই টেম্পারেচার অ্যান্ড স্ট্রেস অ্যাক্সিলারেট দ্য করোশন। হাই টেম্পারেচার মানে আমি আগেও পড়েছিলাম, দ্যাট ফ্যাক্টরস এর মধ্যে পড়েছিল, টেম্পারেচার যত বাড়ে রিয়াকশন রেট বাড়ে, করোশনের রেট বাড়ে। আর স্ট্রেস, স্ট্রেস মানে হচ্ছে আমাদের স্ট্রেস নয়, ফিজিক্যাল বা মেন্টাল স্ট্রেস নয়, স্ট্রেস মানে হচ্ছে দীর্ঘদিন বয়লারের মধ্যে তো কাজ হচ্ছে, হতে 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 মানে বয়লারটাও ক্লান্ত হয়ে পড়ছে, ধরতে পারো বয়লারের স্ট্রেস হয়ে গেছে, তোমার আমার নয়। তো স্ট্রেস বলতে এখানে বোঝাচ্ছে যে এক্সেসিভ ইউজ, ধরে নাও সোজা কথায় এক্সেসিভ ইউজ, আর কিছু নয়। তো এই স্ট্রেস কথাটা এখানে প্রচুরবার পাবে, এই স্ট্রেস মানে কিন্তু আমাদের মেন্টাল স্ট্রেস নয়। হাই টেম্পারেচার অ্যান্ড স্ট্রেস, these are also accelerate the boiler corrosion, এর জন্য বয়লারের গায়ে করোশন খুব বেড়ে যায়। ঠিক আছে, এই গেল আমাদের মানে ডিফিকাল্টিজ অর দ্য প্রবলেম কজিং অফ হার্ড ওয়াটার ইন দ্য বয়লার। বয়লারের জন্য কি কি সমস্যা হয় সিলেবাসে একটা অংশ আছে, দেখবে নতুন এটা অ্যাড হয়েছে, সেটা আমি ডিটেলে বলে দিলাম। ওখানে ওরা সিলেবাসে দেখবে খুলে ওখানে মেনশনই করে দিয়েছে, স্কেলিং, প্রাইমিং এন্ড ফোমিং আর করোশন, এই তিনটের উপর আলোকপাত করতে বলেছে, করে দিলাম আলোকপাত। নেক্সট হচ্ছে এই করোশনের জন্য প্রবলেম কি হয়। করোশনের জন্য বয়লারের মধ্যে বা এই তিনটে সমস্যা, শুধু করোশন না, তিনটে প্রবলেমেরই জন্য যেটা হয় হচ্ছে বয়লারের মধ্যে ক্র্যাকিং দেখা দেয়। এই ক্র্যাকিংটা আবার দুভাবে হয়। একটা হয় যে বললাম এখানে স্ট্রেস কথাটা অনেকবার পাবে। ফার্স্ট মেকানিজম হচ্ছে সাইক্লিক স্ট্রেস, মানে র্যাপিড হিটিং কুলিং, হিটিং কুলিং। এই যে বারবার ঠান্ডা গরমের জন্য বয়লারের ইনার সারফেসটা রাফ হয়ে যায়, খসখসে হয়ে যায়, এবং শুধু তাই নয়, ভেতরে ওই গর্ত গর্ত ভাব দেখা যায়। গর্ত মানে কি, চটলা উঠে 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 যায়। পিটিং বলে একটা কথা দেখছো, রাফ এন্ড অর পিটেড। পিটেড মানে হচ্ছে ছোট ছোট হোলকে পিট বলে। তো মেটাল সারফেসের মধ্যে ওরকম ছোট 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 পিট তৈরি হয়ে যায়, খোবলা 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 হয়ে যায়। এগুলো সবই হচ্ছে করোশনের এফেক্ট। সেকেন্ড টাইপ অফ করোশন যেটা দেখা যায় বয়লারের দেওয়ালে ভেতরে, সেটা হচ্ছে এই ফ্যাটিক করোশন। ফ্যাটিক মানে অত্যাধিক ইউজের জন্য হয়েছে। কারণ কি, দিস cracks often originate when a dense protective film cover the metal surface, মানে যখন ওই মেটাল সারফেসটার উপরে কোনো একটা কিছুর আস্তরণ পড়ে গেছে এবং সেই আস্তরণটা তার মধ্যে ফাটল দেখা যায়। এই সবই হয় অত্যাধিক ব্যবহারের জন্য বা প্রপার মেনটেনেন্স না হলে। মেনটেনেন্স একটা বড় জিনিস। ইঞ্জিনিয়ারদের কাছে ইঞ্জিনিয়ার দু রকমের হয়, একটা হয় ম্যানুফ্যাকচারার, প্ল্যান্টে প্ল্যান্টে যখন প্ল্যান্ট শুরু হয় সেখানে সবকিছু টেস্ট করে বসিয়ে দিয়ে কাজ মিটিয়ে ফেলে। আর একটা দল তাদের পরিশ্রমটাই বেশি হয়, থ্রু আউট পরিশ্রম হয় একই যন্ত্রের পেছনে, তারা হচ্ছে মেনটেনেন্স ইঞ্জিনিয়ার। মেনটেনেন্স ইঞ্জিনিয়ার যখন যাদের চেনা জানা আছে বা ভবিষ্যতে যারা যাবে তারা দেখবে মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হচ্ছে এমন, সর্বক্ষণ নজরে রাখতে হবে। কাজ হয়তো তোমার 10 দিন ধরে সেরকম কিছুই করতে হয়নি, শুধু তোমাকে মানে বসে থাকতে হচ্ছে যে সব ঠিক আছে তো, বারবার চেকিং, এইগুলো চলছে। আর একবার যদি ফল্ট দেখা দেয় তাহলে সেটা যতক্ষণ না ঠিক করছো তোমার ছুটি নেই, কারণ তুমি যতক্ষণ না ঠিক করছো ততক্ষণ মেশিন স্টার্ট হচ্ছে না। মেশিন স্টার্ট হচ্ছে না মানে লেবার বসে আছে, লেবার বসে আছে মানে প্রোডাকশন স্টপ হয়ে আছে।
তো পুরো কোম্পানি, পুরো ম্যানেজমেন্ট তোমার দিকে তাকিয়ে আছে, তুমি কতক্ষণে জিনিসটাকে দাঁড় করাবে। তুমি যত টাইম খাবে, তুমি দায়ী হবে কোম্পানির ততটা লসের জন্য। অথচ জিনিসটা খারাপ হয়েছে কি তোমার জন্য? তা তো নয়। তো মেনটেনেন্স একটা বড় জিনিস। এটা বলার উদ্দেশ্যই হচ্ছে এই ফ্যাটিক করোশন ম্যাক্সিমামটাই পুয়ার মেনটেনেন্সের জন্য হয়ে থাকে। হ্যাঁ, আর এই সবই একটা মানে বয়লারের যে ইনার ওয়ালটা থাকে, সেই ইনার ওয়ালের একটা চেহারায় চেঞ্জ হয়। যারা বয়লার মেনটেনেন্স হয় তারা ওই ওয়াল দেখে বুঝে যায় যেটা প্রবলেম কতটা কি, ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে বুঝে যায়। এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে বুঝে গেলে তখন এটাকে সারাবার বা স্টপ করে প্যারালাল, অনেক সময় থাকে প্যারালাল বয়লার থাকে, একটা বন্ধ হলে আরেকটা চলে। নর্মাল কেসে দুটোই চলে। যদি একটা কিছু গন্ডগোল দেখা দেয় তাহলে একটাকে বন্ধ করে, তাতে কি হয়, প্রোডাকশন কমে যায়, স্টপ হয়ে যায় না। বড় বড় ফ্যাক্টরি গুলো এইটা অ্যাপ্লাই করে। আচ্ছা, এই করোশন কি করে কন্ট্রোল করবে? করোশন কন্ট্রোল করার জন্য ওই যে বললাম ওয়াটারকে ট্রিটমেন্ট করতে হবে। ওয়াটারকে ট্রিটমেন্ট কি করে করবে না, ওয়াটারের এই যে হার্ডনেস ট্রিটমেন্ট তো করবেই, তার সাথে পিএইচ ট্রিটমেন্ট করতে হবে। পিএইচ মানে পিএইচ মেনটেন করে যেতে হবে। তার জন্য আমরা পিএইচ মিটারের কাজ শিখিয়েছি, সেইগুলো লাগবে। অক্সিজেন কন্ট্রোল করতে হবে, তারপরে ডিপোজিট কন্ট্রোল করতে হবে। ডিপোজিট মানে কি, ব্যাংকের ডিপোজিট নয় কিন্তু। এই ডিপোজিট হচ্ছে ওই যে সলিড মেটেরিয়াল গুলো যে নিচে জমা হচ্ছে, আবর্জনা, সেই আবর্জনাকে তোমার কন্ট্রোল করতে হবে। ওরা তো বয়লারের আবর্জনা, সেই আবর্জনাকে কন্ট্রোল করতে হবে। এই ধরনের কিছু মানে কনস্ট্যান্ট মনিটরিং করে যেতে হয় মেনটেনেন্স টিমকে, যাতে কোনো বড়সড় মুশকিল না হয়। বড়সড় প্রবলেম হয়ে গেলে সেটার অনেক খাটনি সব দিক থেকে, তার থেকে এই ছোট ছোট মেনটেন্স গুলো করা অনেক ইজি। বোঝা গেল? তো এই হচ্ছে পুরোটা বয়লারের যে কোশ্চেনটা তোমাদের ছিল, পুরোটা যদি পুরোটা আসে, আসার চান্স বলতে পারছি না, এক দুবার কোশ্চেন না এলে বলতে পারছি না কিরকম কোশ্চেন হয় এই অংশ থেকে। যদি পুরোটা আসতেই পারে, যদি পুরোটা আসে, নম্বর ওয়াইজ এইগুলোকে নিজের ভাষায় ছোট 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 করে সবকটা পয়েন্ট মেনশন করবে। মানে কি কারণে হচ্ছে, কি রকম অসুবিধা হচ্ছে, সলভ করার কি উপায়। এই তিনটে ভাগকে অল্প অল্প করে টাচ করে যাবে অ্যাকর্ডিং টু মার্কস। তাহলে এই খাতা দেখছে, সে বুঝতে পারবে যে ছেলে বিষয়টা জানে। আচ্ছা, এই গেল। এই অবধি কোনো সমস্যা আছে? তাহলে বলো। হ্যাঁ, শুনতে পেলাম না। আমি বললাম নেই সেরকম, মানে আপনি কন্টিনিউ আচ্ছা করতে, আচ্ছা মানে পুরোটাই তো মানে কনসেপচুয়াল, মানে বুঝে নিয়ে তারপরে মুখস্থ করার জিনিস আর কি। ম্যাম ফার্স্ট ইয়ারে না, তো বাংলা লিখলে তো কোনো অসুবিধা নেই না? এখনো অবধি অসুবিধা নেই। এখনো অবধি ঠিক মানে আছে। নতুন কোনো সার্কুলেশন বাংলা নিয়ে আসেনি, তাই বলছি এখনো অবধি কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট চলে আসি যে এই সমস্যাগুলো যে অ্যাভয়েড করবে, যে এই যে ডিপোজিশন, স্কেলিং, এগুলো যে অ্যাভয়েড করবে, তার জন্য কি করতে হবে? তুমি যে জলটা সাপ্লাই করছো সেটার মধ্যে কি আছে জানতে হবে। তাহলে আমাকে জানবার টেকনিকটাও জানতে হবে। এই যে আমরা অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে ল্যাব গুলো করি, এটা ইঞ্জিনিয়ার হয়ে আমার কি কাজে লাগবে? এইখানেই লাগবে। যে কোয়ালিটি টেস্ট চেকিং যখন চলছে, সাপোজ তুমি মেনটেনেন্স ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তোমার একটা প্রবলেম হলো, বয়লারের প্রবলেম। তুমি বুঝতে পারছো অ্যাজ এ ইঞ্জিনিয়ার যে ওয়াটার সাপ্লাইটা দীর্ঘদিন ধরে খারাপ আসছে, যার জন্য তোমার এত খাটনি যাচ্ছে। তো তোমাকে নেক্সট স্টেপ কি নিতে হবে? পরবর্তীকালে ওয়াটারটাকে চেক করতে যেতে হবে। এবার তুমি একটা ইঞ্জিনিয়ার, তুমি যদি ওয়াটারের মাথা মুন্ডু কিছু নাই বোঝো, তাহলে তোমাকে তো যে ওয়াটার সাপ্লাই করছে বা যে ধরো একটা চেকিং করে পাঠাচ্ছে, অনেক সময় কেমিস্ট থাকে যে চেক করে, তা যে চেক করে পাঠাচ্ছে সে, তার উপরে তোমাকে ডিপেন্ডেন্ট থাকতে হবে, সে যা বলবে তাই ডেটা তোমাকে নিতে হবে। তুমি যদি অল্প বিস্তর এই অ্যানালিসিস গুলো জানো, বা এই যে ল্যাবে যেগুলো হচ্ছে সেগুলো যদি তোমরা অল্প বিস্তর নলেজ রাখো, তাহলে কি হবে, তার কাজ, তার ডেটা দেখে তুমি বুঝতে পারবে যে কোথায় সমস্যা। তো বেসিক নলেজ গুলো এবার আমরা নিয়ে নিই, যে কিভাবে আমরা ট্রেস করব যে জলের মধ্যে কি প্রবলেম আছে। তার ফার্স্ট হচ্ছে, যেটা অলরেডি আমরা একটা ল্যাব ভার্চুয়ালি করে ফেলেছি, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ ওয়াটার হার্ডনেস বাই ইডিটিএ মেথড। অর্থাৎ জলের হার্ডনেস মাপতে হবে ইডিটিএ মেথডের সাহায্যে। এটা অলরেডি করেছি আমরা, আরেকবার থিওরিটা দেখি।
আবার পড়ি হার্ডনেস ইজ ওয়াটার ডিউ টু প্রেজেন্স অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। আচ্ছা, it is unfit for drinking, bathing, washing, even in boiler. হার্ড ওয়াটার সব ক্ষেত্রেই কিছু না কিছু প্রবলেম করে। নেক্সট কি হবে? নাও our job is to estimate the hardness or estimate to hard substances. Hard substances আমার জলে কতটা আছে সেটা বার করতে হবে। কিভাবে করব? The estimation of hardness, এটা জানা তাই একটু ফাস্ট যাচ্ছে। The estimation of hardness can be estimated by EDTA solution. EDTA means ethylene diamine tetraacetic acid. This is a complexometric titration. Titration করাবার সময়ও করিয়েছিলাম, আমি করিয়েছিলাম। Yes. Complexometric titration that EDTA and those hard substance and including the indicator, because it is a titration, so definitely there will be a indicator. So indicator, EDTA and those hard substance produce some complex compounds. And this is the symbolic representation that your salt or sorry, your samples water have some solid substances. Those need removal. কি দাঁড়ায়? এখানে আমাকে ppm এ বার করতে হবে। ক্যালকুলেশনটা কিরকম দেখে নাও। 1 ml of 0.01 molar EDTA is equivalent to 1 milligram of calcium carbonate. এটা একটা জেনারেল, এটা যদি বলো যে কোথা থেকে পাবো, তো কোথা থেকে পাবে না, এটা একটা স্ট্যান্ডার্ড ডেটা, এটাকে মুখস্থ রাখতে হবে। 1 ml এ মনে রাখতে পারো, লিটারে মনে রাখতে পারো, ইটস আপ টু ইউ। আমি এখানে একটা দিলাম, ল্যাবে আরেকটা হিসেব দিয়েছি, আরেকটা মানে 1000 ml এ দিয়েছি, লিটারে হিসেব দিয়েছি, যার যেটা সুবিধা সেটাই লিখতে পারো। দুটো দিয়েছি ইচ্ছা করে যাতে যে কোনো একটা মনে থাকে। তাহলে 1 ml 0.01 মোলার EDTA হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 1 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট। তার মানে কি, যদি আমি লিটারে ধরি 1000 ml, ভালো করে শুনবি, 1000 ml 1 molar of EDTA is equivalent to 100 gram of calcium carbonate. সেটাকেই আমি সবগুলোকে ml এ এনেছি। 1000 ml 1 molar EDTA is equivalent to 100 gram of calcium carbonate. আমি এই হিসেবটা মনে রাখি, স্টুডেন্ট অবস্থা থেকেই আমার এই হিসেবটা বেশি ইজি লাগে, যেটা এখন বললাম। তাহলে তুমি টাইট্রেশন করে দেখলে তোমার কতটা EDTA লেগেছে না V1 ml। তাহলে V1 ml আর যে মোলার আছে তোমার EDTA is equivalent to V1 milligram of calcium carbonate. জাস্ট ইউনিটারি মেথড, এতে মুখস্থ করার কিছু নেই। আবারও বলছি, এটা 0.01 না দিয়ে কোথাও 0.02 ও দিতে পারে, সেখানে কি তুমি হিসেব থামিয়ে দেবে? থামিয়ে দেবে না, তুমি তখন এটাকে ইউনিটারি মেথডে মাল্টিপ্লাই করবে। তাহলে ক্যালকুলেশন কি হবে না, অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট কত পেলে, ওই V1 মিলিগ্রামটা পেয়ে গেলে। V1 মিলিগ্রাম কতটায় আছে, তুমি যতটা জল নিয়ে টেস্ট করেছিলে ততটায়। যদি 50 ml নাও তাহলে 50 ml এ, যদি 100 নাও মানে টাইট্রেশন করার সময় কতটা নিয়েছিলে ততটা। তাহলে টোটাল হার্ডনেস হবে অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট প্রডিউসড, এটা একটা জেনারেল ফর্মুলা, অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট প্রডিউসড ইনটু 1000 মানে ওটাকে লিটারে নিয়ে যাচ্ছি, 1000 এতক্ষণ ml এ হিসাব করছিলাম, এবার লিটারে যাচ্ছি, তাই 1000 দিয়ে গুণ করছি। 1000 ডিভাইডেড বাই ভলিউম অফ হার্ড ওয়াটার টেকেন ফর টেস্টিং, আমি কতটা হার্ড ওয়াটার কনিকালে নিয়েছিলাম সেইটা যদি পাই, পেয়ে যাব অত ppm। এটা হচ্ছে আমাদের এই প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন। যদি আমার থিওরিতে দেয় পরীক্ষার সময় তাহলে কতটুকু লিখবে সেইটা এখানে বলে দেওয়া হয়। তোমরা যে ল্যাব করেছিলে তার ক্যালকুলেশন পার্ট আর এই পার্টটা সেম, প্রসিডিওরটাও সেম অবভিয়াসলি, এবং ক্যালকুলেশন পার্টটাও সেম। ওখানে 1000 ml এ হিসেব দেওয়া হয়েছিল, অর্থাৎ 1 লিটারে দেওয়া হয়েছিল, এখানে 1 ml এ দিলাম, এছাড়া আর আলাদা কিছু নেই। এটা ভালো করে পড়বে, ভালো করে দেখবে, নিজে হাতে করবে। যদি স্টিল ইউ আর ফেসিং প্রবলেম, তাহলে নেক্সট যে ক্লাস হবে যেদিনই দেখা হোক, রেমিডিয়ালে হোক, তখন আমরা এটাকে নিয়ে ডিসকাস করব। এই গেল আমার হার্ডনেস এস্টিমেশন। নেক্সট হচ্ছে কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ
টোটাল ডিজলভড সলিড। এখানে আমি একটু পড়িয়ে বেরিয়ে যাচ্ছি কেন, এটা এই মুহূর্তে একটু কঠিন লাগতে পারে। আমি তিনটে এক্সপেরিমেন্ট পড়াবো, তিনটে এক্সপেরিমেন্টকেই এখন দেখো, বাড়িতে পড়ো। নেক্সট ক্লাসে আমি আবার এই তিনটে এক্সপেরিমেন্ট থেকেই শুরু করব, তাহলে ডবল হেডার হবে, মনে থাকবে। সো টোটাল ডিজলভ সলিড, টিডিএস। বলেছিলাম না সলিড দু রকমের হয়, একটা হচ্ছে সাসপেন্ডেড সলিড, একটা হচ্ছে ডিজলভ সলিড। দোজ হু আর সাসপেন্ডেড, তুমি সেটাকে ফিল্টার করে টাইট্রেশনের মাধ্যমে, হার্ডনেস এর মাধ্যমে এলিমিনেট করতে পারবে। বিকজ আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে ডিজলভ হয় না, কিন্তু যেগুলো ডিজলভ হয়ে যাচ্ছে সেগুলোর জন্য কি করবে, সেটারও একটা ল্যাবরেটরি টেস্টিং আছে। টিডিএস তোমাদের নেই, ডিভোক যারা পড়ে ওদের আছে। টিডিএস দুভাবে হয়। টিডিএস মানে এটা হচ্ছে তোমার ট্যাক্সের টিডিএস নয়, হ্যাঁ, টোটাল ডিজলভ সলিড। কখনো কিন্তু ফুল ফর্ম লিখে চলে এসো না, ট্যাক্স ডিডাকশন সার্ভিস। তো ইট ইজ টোটাল ডিজলভ সলিড। ম্যাম এটার হ্যাঁ, একটা মিটার হয়, আমার বাড়িতে আছে, ওই আমি অ্যাকচুয়ালি টেস্টিং এর জন্য কিনেছিলাম, ওই মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, 200 নিচে যদি হয় তো ওটা সেফ ফর ড্রিঙ্কিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে বলে টার্বিডিটি মিটার। টার্বিডিটি মিটার এই ল্যাবটাই ডিভোককে করানো হয়। আমি এখানে দুভাবে আরেকভাবে দেখাচ্ছি। আমি মিটারে দেখাচ্ছি না, আমি এটাকে গ্র্যাভিমেট্রিক ওয়েতে দেখাচ্ছি, মানে ওজন করে। যেটা টার্বিডিটি মিটার, যেটা বললো টার্বিডিটি মিটার, সেটা হচ্ছে অনেক ইজি, পিএইচ এর মতন। জাস্ট তুমি ডিপ করলে ও রিডিং দিয়ে দেবে। মিটারের সাথে তোমাকে স্ট্যান্ডার্ড চার্ট দিয়ে দিয়েছে কত নিচে। আচ্ছা, ইউনিট কি দেয়? এনটিইউ তোমার ইনস্ট্রুমেন্টটা? ম্যাম এটা অ্যাকচুয়ালি কিছু একটা, মানে একটা ছোট্ট ডিসপ্লে আছে, হোল্ড টেম্পারেচার অন অফ, ওটা দেখিয়ে দেয় একটা নাম্বার। তো একটা চার্ট আছে, চার্টের মধ্যে বলেছে 200 নিচে হলে সেফ। তো ওই আর কি, আমি আপনাকে ছবি পাঠিয়ে দেবো মিটারটা। আচ্ছা, জেনারেলি ওটার ইউনিট হয় এনটিইউ, মানে নেফ্লোমেট্রিক টার্বিডিটি মিটার। এই মিটারটার একটা নিজস্ব ইউনিট হয়। এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি যে জলটাকে নিয়েছিলাম, যেটা আমরা ল্যাবরেটরিতে অ্যাকচুয়ালি করতাম, প্রিমিটিভ মেথডটা আমি দেখাচ্ছি, যেহেতু তোমাদের সিলেবাসে কোন মেথড বলা নেই। আমি একটা নির্দিষ্ট পরিমাণ জল নিলাম, জলটাকে নিয়ে একটা কন্টেনারে নিয়ে তাকে ওয়েট করলাম, কতটা জল নিয়েছি, কন্টেনার বিফোর আফটার সব ওজন টোজন করলাম, তাকে আমি ওভেনে গিয়ে হিট করলাম। কতটা হিট করলাম? যতক্ষণ পুরো জলটা মানে স্টিম হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, পুরো ওয়াটারটা বাষ্পভূত হতে 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 পুরো পাত্রটা একদম খালি, খটখট খটখট করবে, ততক্ষণ আমি ওটাকে হিট করে গেলাম। হট এয়ার ওভেন আছে, ওর মধ্যে হিট করলাম। হিট করলে কি হবে? সব তো উড়েই গেল, কি মাপবেন? সব ওড়েনি, জলটাই উড়েছে। যে ডিজলভ সাবস্টেন্স গুলো আছে সেগুলো কিন্তু পাত্রের মধ্যে আছে। তুমি মেবি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু ও আছে, ওজন করলেই পাবে। ওই যে তার আগে খালি পাত্রটা ওজন করেছিলাম, এইবার যে ওজন করবে দেখবে খানিকটা হলেও বাড়বে, কেজি খানেক বেড়ে যাবে না তাই বলে, কিন্তু খুব পয়েন্ট সাম মিলিগ্রাম হলেও বাড়বে। তাহলে কি দাঁড়ালো? আমি ওটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে, একটা সার্টেন টেম্পারেচার থাকে, একটা ফর্মুলা, স্ট্যান্ডার্ড একটা প্রসিডিওর মনে রাখবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসিডিওর হয়, জলের উপর ডিপেন্ড করে। তাকে ড্রাই করা হলো, ড্রাই করার পর তাকে আমি ঠান্ডা করলাম। একদম ডেসিকেটার আছে, ডেসিকেটারের মধ্যে ঢুকিয়ে 3-4 ঘন্টা ধরে, মানে ফ্রিজে দেওয়া যাবে না, নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করলাম। কোনটা? ওই গরম বাটিটাকে। করার পর তার ওজন নিলাম, দেখলাম ক্যালকুলেশনে কি, যে আমার ওয়েট অফ দা ক্লিন কন্টেনার, শুরুতে আমি ওজন করেছিলাম পাত্রটার, তার হচ্ছে ওই 8 ঘন্টা গরম করার পর তাকে 3-4 ঘন্টা ঠান্ডা করে তারপর বাটিটার ওজন নিলাম, ওজন হলো বি। ডেফিনেটলি বি বড় হবে এর থেকে, কারণ কিছুটা হলেও সলিড সাবস্টেন্স আছে। আর সি হচ্ছে ভলিউম অফ দা স্যাম্পল, কতটা তুমি জল নিয়েছিলে। তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে? ইন এমজি পার লিটার বি মাইনাস এ, মানে কতটা সাবস্টেন্স আছে ডিভাইডেড বাই কতটা জল নিয়েছিলেন। এবার এটা হলো এমএল এ হিসাব, তোমাকে তো একটা স্ট্যান্ডার্ড ডেটা চার্ট দিতে হবে, তুমি সেটাকে 1000 এ গুণ করলে হয়ে গেল এমজি পার লিটার। এই হচ্ছে আমার টিডিএস মাপার প্রিমিটিভ ভার্সন। আর এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে টার্বিডিটি মিটার। সেই টার্বিডিটি মিটারের মধ্যে ডিপ করলে বলে দেয়। অ্যাডভান্স, আমি এটা প্রিমিটিভ ওয়েটা পড়ালাম। অ্যাডভান্সটা প্র্যাকটিক্যালে করানো যায়, থিওরিটিক্যালি পড়ানোটা একটু ডিফিকাল্ট, বুঝতে কষ্ট হবে। তাই আমি পরীক্ষার সময়, যেহেতু তোমাদের কিছু বলা নেই যে কোয়ান্টিটেটিভ কি ওয়েতে, তাই যদি এই টিডিএস টা দেয় তোমরা এটা লিখতে পারো, কেউ কাটতে পারবে না।
আর 1 বছর বই বেরিয়ে গেলে তখন বোঝা যাবে যে কি চাইছে। আচ্ছা, এই ছবিটা দেখো। টিডিএস দ্বারা অনেকেই বুঝতে পারছো না, টোটাল ডিজলভ সলিড, বা এরা থাকলে জল কিরম দেখতে হয় সেটা এই ছবিটা দেখে বুঝে যাবে। বাঁদিকে দেখো নিচে লেখা আছে লো টার্বিডিটি টু হাই টার্বিডিটি। লো হচ্ছে, দেখো যত হালকা হচ্ছে, আস্তে আস্তে যত সলিডের পরিমাণ বাড়বে তত এটা এরকম ঘোলাটে দেখতে হবে। সুতরাং জলের কোয়ালিটি দেখেও বোঝা যায় টিডিএস কম না বেশি। এখানে শুধু তোমরা যে ছবিটা দেখছো সেটা যে শুধু টিডিএস তা নয়, কিন্তু টিএসএস ও আছে, মানে টোটাল সাসপেন্ডেড সলিডও আছে। কিন্তু মোটামুটি জলটা দেখতে এরকম হয়, তাই আমি ছবিটা তোমাদের দিয়ে দেখালাম বোঝার সুবিধার্থে যে টিডিএস অ্যাকচুয়ালি হয় কি, খায় না দেয়, মাথায় লাগায়। নেক্সট হচ্ছে কোয়ান্টিটেটিভ, এখানেই আমি আজকে শেষ করব। কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ অ্যালকাইলিনিটি। অ্যালকাইলিনিটি হচ্ছে লাস্ট যে ল্যাবটা করালাম গত সোমবার, সেই অংশটা আমি আরেকবার পরের দিন ল্যাবে একটু বোঝাবো। ওখানে স্লাইড কিছু জিনিস আমার বলার আছে, আজকে একটু জেনে নাও থিওরিটা। পড়েছো যে একটা নির্দিষ্ট পরিমাণ জল নেব, তাতে আমি ফেনফথ্যালিন ইন্ডিকেটর দেব, দিয়ে তাকে আমি সালফিউরিক অ্যাসিডের রেসপেক্টে টাইট্রেশন করব। প্রথম ফেনফথ্যালিন দিলে কি হবে, জলটা হবে পিঙ্ক। যেই সালফিউরিক অ্যাসিড দিতে শুরু করব ওটা কালারলেস হয়ে যাবে। তারপর ওই জলটার মধ্যেই আমি আবার মিথাইল অরেঞ্জ দেবো, কালার ইয়েলো হবে। ওটাকে আমি আবার টাইট্রেশন শুরু করব, ওই মধ্যেই, কিছু বদলানোর ব্যাপার নেই, করতেই থাকবো। দেখবো ইয়েলোটা রেডে কনভার্ট হবে, রেডিশ হবে, তখন আমাকে মাপটা নিতে হবে। এতে কি হবে, জলের মধ্যে যত ধরনের অ্যালকালি মেটেরিয়ালস আছে, হাইড্রোক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট, সবাই ধরা পড়ে যাবে। এবার তাকে আমি মাপতে বসবো। কিভাবে মাপবো, এটা হচ্ছে প্রসিডিওর, করে নিও। রেজাল্টসটা কি হবে, ধরো ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড ইউজিং ডিউরিং ফেনফথ্যালিন ইন্ডিকেটর, মানে প্রথম যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে V1 ml। ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড কনজিউমড ইন ডিউরিং মিথাইল অরেঞ্জ, মানে শেষে যখন সেকেন্ড টাইম ইন্ডিকেটর দিয়ে লাল হলো তখন কতটা লেগেছিল, V2 ml। তাহলে সালফিউরিক অ্যাসিডের স্ট্রেংথ জানা থাকবে, ওটা গিভেন। তাহলে কি পাবে, ক্যালকুলেশন। ক্যালকুলেশন হচ্ছে এইগুলোই, আমি ডেটাটা আরেকবার লিখেছি যেহেতু পেজ চেঞ্জ হয়েছে। তাহলে ভলিউম অফ স্যাম্পল হচ্ছে VML। তাহলে ফেনফথ্যালিন অ্যালকালিনিটির ফর্মুলা কি, ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড ইনটু নরমালিটি ইনটু 50। 50টা কি এলো, ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট। এখানে অ্যালকালিনিটিও আমরা ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টেই বার করি। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, ডিভাইডেড বাই ভলিউম অফ স্যাম্পল টেকেন। আবার টোটাল অ্যালকালিনিটি, একইভাবে মিথাইল অরেঞ্জ মানে লাস্টেরটা নেব, নিয়ে এই সেম ফর্মুলা হয়ে গেল। এই হচ্ছে তোমাদের অ্যালকালিনিটি প্রিপারেশন। এই তিনটেকেই আমি বলে দিলাম, এর মধ্যে দুটো তোমরা ল্যাবে করেছো ভার্চুয়ালি, একবার পড়ে দেখবে। টিডিএস টা করোনি, টিডিএস তোমাদের সিলেবাসে নেই তাই করাইনি, না হয়তো ওটাও করাতাম। তো যাই হোক, তো এইগুলো ভালো করে দেখো। নেক্সট দিন আমি যেদিন ক্লাস পাবো আমি আবার এই এক্সপেরিমেন্ট থেকেই শুরু করব, তাহলে তোমাদের যা ডাউট থাকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি তাহলে প্রেজেন্ট, হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি পিপিটি গুলো দিয়ে দেবেন তো আজকে? পিপিটিটা হ্যাঁ দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো, কালকে দিইনি, তার কারণ কালকে খুব কমই পড়িয়েছিলাম, আজকে পুরোটা দিয়ে দেবো। বাড়ি যাই দিয়ে দিয়ে দেবো, ইয়েস, দেবেন তাহলে। হ্যাঁ হ্ঁ। না আজ না হলেও কালকে দিয়ে দেবো। ঠিক আছে, হুম ঠিক আছে, ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে থ্যাংক ওকে, ইউ। আমি মিটিংটা তাহলে এখানে লিভ করলাম। ম্যাম 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 আপনি বলো, জিজ্ঞেস হ্যাঁ বলো বলো। ইউনিটটা কিসে হয়, আমি এখন চালিয়ে দেখলাম ওটা ppm এ দেখাচ্ছে, পার্টস পার মিলিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওকে ওকে ওয়েলকাম। এটা আমি ছাড়লাম।